ওদিকে রঞ্জিত চৌধুরী গম্ভীর মুখ নিয়ে বসে আছে। কপালের চামড়ার ভাঁজগুলো গাঢ় হয়ে উঠেছে, নাকের নিচে হালকা ঘাম। চশমাটা খুলে টি টেবিলের উপর রেখে পাশে সিঙ্গেল সোফায় বসে থাকা কবির শেখের দিকে তাকালো। সম্পর্কে একমাত্র শালা হয় সে তার। নাকের নিচের ঘামটা মুছে রঞ্জিত চৌধুরী বলল, এখন কি করব? সবটা এভাবে ভেস্তে যাবে সেটা তো বুঝতে পারিনি। কবির শেখ এতক্ষণ বিরক্তি নিয়ে বসেছিলেন। নিজের দুলাভাইয়ের কথা শুনে আরও বিরক্ত হলেন তিনি। প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে উঠল, এখন আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি আপনাকে বারবার বলেছিলাম না যে এমন কিছু করবেন না যেটা ভবিষ্যতে আমাদের উপরে ভারী হয়ে পড়ে। আরে আমি কি করে বুঝবো? ওখানে পুলিশ চলে আসবে আর মেয়েটা বেঁচে যাবে। আপনার দরকারটা কি ছিল এমন করার? বাবাই কটা দিনের জন্য বাইরে গেল আর আপনি এমন একটা কাজ করে বসলেন। বাবা যদি জানতে পারে মেয়েটা এই বাড়িতে নেই, কি হবে ভেবে দেখেছ? রঞ্জিত চৌধুরী এবার নিজেও বিরক্ত হলো। ওনার মনে হয় উনি সবসময় যা করেন ঠিকই করেন, আর ওনার কাজকে কেউ ভুল বলবে সেটা তার মোটেও পছন্দ নয়। উনি সবার কাজের ভুল ধরবেন, অন্য কেউ ওনার কাজের ভুল কেন ধরবে? কেন? ভাই তাই একটু রেগেই বলল, তুমি জানো না ওই মেয়ের বেঁচে থাকা কতটা বিপজ্জনক? ওর কাছে আমাদের কতগুলো অপকর্মের প্রমাণ আছে। কোথা থেকে এসে টপকালো কে জানে। আর তুমি জিজ্ঞেস করছো এইসব কেন করলাম? ওই ছেলের জন্য এখন আমি নিজের বিপদ বাড়াবো? কবির শেখ চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে বলল, আমি জানি সেসব, আর ও যাতে কাউকে কিছু বলতে না পারে সেই ব্যবস্থা তো আমি করেছিলাম। আর যেভাবে চলছিল সেভাবে আর কিছুদিন চললে এমনিতে সব ভুলে যেত, নয়তো পাগল হয়ে যেত, কিছুই মনে থাকতো না ওর। রঞ্জিত চৌধুরী বলল, ও নিজেও একজন ডক্টর কবির। যে কোনো মুহূর্তে চট করে ধরে ফেলতো সবটা। বুঝে যেত যে রোজ ওই মেয়েটাকে। কবির শেখ চাপা স্বরে বললেন, হুস, চুপ করুন, দেয়ালেরও কান আছে। এই রহস্য আমরা দুজন ছাড়া আর কেউ জানতে পারবেও না। এতগুলো দিন যখন বাবার দৃষ্টি এড়িয়ে কাজটা করতে পেরেছিলাম, বাকি কয়েকটা দিনও ঠিকই করে ফেলতাম। এমনিতে ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে। ও যদি একবার টের পেয়ে যায় ওই মেয়ের গায়ে গিয়ে ফুলের টোকাও দিয়েছে, সব লন্ডভন্ড করে দেবে। তুমি তো জানো মেয়েটার ব্যাপারে কতটা ডেসপারেট ও। মেয়েটাকে ওর নিজের সম্পত্তি মনে করে। ওর গায়ে আঘাত করা তো দূর, ওকে ছোঁয়ার অধিকারও অন্য কাউকে দেবে না। রঞ্জিত চৌধুরীর কপালের চিন্তার রেখা আরও গাঢ় হলো। সত্যি সত্যি ঝোঁকের বসে বিরাট একটা ভুল কাজ করে ফেলেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাবে যদি ওনার ছেলে ফিরে আসার আগে যদি ওই মেয়েটাকে খুঁজে আনতে না পারে। এদিকে রাত প্রায় 1টা বাজে। অনিমা বিছানায় এক প্রকার অচেতন অবস্থায় পড়ে আছে। রাতে ঘুমিয়ে পড়ার 1 ঘন্টার মধ্যেই অনিমার প্রচণ্ড জ্বর ওঠে। আদ্রিয়ান প্রথমে খেয়াল করেনি, কিন্তু হঠাৎ করেই অনিমার কোকানোর আওয়াজ শুনতে পেয়ে উঠে এসে ওর কাছে গিয়ে মাথায় হাত রেখে বুঝতে পারে যে অনিমার গায়ে জ্বর উঠেছে প্রচণ্ড রকমের। এরপরই ব্যস্ত হয়ে অনিমার সেবা করা শুরু করে। প্রথমে ওষুধ দিয়ে এরপর জলপট্টি দিতে শুরু করলো। জীবনে প্রথম কোনো অসুস্থ মানুষের সেবা করছে ও, কিন্তু এটা নিয়ে ওর কোনো বিরক্তি নেই, বরং প্রচণ্ড চিন্তা হচ্ছে অনিমার এতটা জ্বর দেখে। এত কিছু করেও কিছুতেই জ্বরটা কমছে না। তাই ওই রাতেই ও ডক্টরকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই ডক্টরও চলে এলো। ডক্টর এসে চেক আপ করলো। চেক আপ শেষ হতেই আদ্রিয়ান জিজ্ঞেস করলো, সিরিয়াস কিছু? ডক্টর আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার ওয়াইফ? ইয়েস, আমার ওয়াইফ। কথাটা বলেই আদ্রিয়ান নিজেই বোকা হয়ে গেল। কি বলো? হুট করে বলে দিল ওর ওয়াইফ। কিন্তু অন্য কি বা বলতো? কারো বাড়িতে তার ওই বেডরুমে একটা মেয়ে থাকলে তাকে বউ ছাড়া আর কি বলে পরিচয় দেবে? এইসব ভাবতে ভাবতে ডক্টর বলল, সিরিয়াস কিছু না, আসলে বৃষ্টিতে অনেকটা সময় ভিজেছিল হয়তো, আর ওনাকে মারা হয়েছিল। দুটো ধাক্কা মিলেই এখনকার এই জ্বর। আমি কিছু প্রেসক্রিপশন করে দিচ্ছি, রাতে যে ওষুধ দিয়েছেন তাতেই হবে। এগুলো কাল সকাল থেকে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়ালেই হবে। ডক্টর উঠে দাঁড়ালো। আদ্রিয়ান এগিয়ে দিতে গেল সাথে খানিকটা। যাওয়ার আগে ডক্টর হেসে বলল, এত বড় সেলিব্রিটি বিয়েটে করে যে সংসার করছে আর মেয়েরা এখনো টের পেল না, ভাবা যায়? আপনার ফ্যানগুলো তো হার্ট অ্যাটাক করবে। আদ্রিয়ান হাসলো। ডক্টরকে বিদায় দিয়ে আদ্রিয়ান এসে অনিমার পাশে বসলো। কিছু একটা ভেবে ওর পিয়ে অভ্রকে ফোন করলো। ঘুমে মগ্ন ছিল অভ্র। এত রাতে ফোনের আওয়াজ পেয়ে বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে ফোনটা হাতড়াতে হাতড়াতে বলল, কোন শালারে এই রাতে আমার এত পেয়ারের ঘুমটা নষ্ট করলি রে? আরে রাতে নিজে ঘুমোস না, ভালো কথা, আমায় ডিস্টার্ব করার কি মানে? আদ্রিয়ান হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো। অভ্রের এমন কাজের সাথে পরিচিত তাই একটু জোরে ধমকে সরে বলে উঠল, অব্র,
সাথে সাথেই অভ্র সব ঘুম পালিয়ে গেল। এক প্রকার লাফিয়ে বসে হাঁপানো কণ্ঠে বলল সে। সরি স্যার, আসলে ঘুমিয়েছিলাম তাই সরি। শেষে সরিটা অসহায় কণ্ঠে বলল অভ্র। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বলল, একটা প্রেসক্রিপশনের ছবি পাঠাচ্ছি, কাল সকালে ওষুধগুলো নিয়ে আমার বাড়িতে চলে এসো। অভ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আর কিছু লাগবে স্যার? এটুকু করলেই আপাতত ধন্য হব। বলেই ফোনটা রেখে দিল আদ্রিয়ান। অনিবার মাথায় হাত দিয়ে দেখলো জ্বরটা এখন আগের মতো না থাকলেও বেশ আছে, তাই আবারও জলপট্টি দিতে শুরু করলো। সকাল 8:30 বাজে। অনিমা বেডে হেলান দিয়ে বসে আছে, খুব ক্লান্ত লাগছে তার। আদ্রিয়ানের কাছে শুনেছে ওর ভীষণ জ্বর উঠেছিল, আর বাটি কাপড় দেখে এটাও বুঝেছে যে আদ্রিয়ান পুরো রাত ওর সেবা করেছে। নিজের কাছেই ভীষণ লজ্জা লাগছে ওর এখন, একটা মানুষকে কতটা ঝামেলায় ফেলে দিচ্ছে ও। আদ্রিয়ান ওর পাশে বসে ল্যাপটপে কিছু একটা করছে, হঠাৎ দরজায় নক বলল। আদ্রিয়ান কাজ করতে করতেই বলল, কামেন। অভ্র হাতে ওষুধের প্যাকেট নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, স্যার, সব ওষুধ নিয়ে এসেছি। এটুকু বলেই আদ্রিয়ানের বিছানায় একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে ওর কথা আটকে গেল, হাত থেকে প্যাকেটও পড়ে গেল নিচে। ও অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান কোনো কোনো স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি হলো, হা করে আছো কেন? মশা যাবে। অভ্র সাথে সাথে বুক বন্ধ করে অভিযোগের শুরু করলো, এটা কি করলেন স্যার? কবে করলেন এটা? আপনার কাছে এটা আশা করিনি। আপনার পিএ হিসেবে এই খুশিতে অন্তত একবেলা ভুড়ি বুঝে অধিকার তো আমার আছে নাকি? এটা ঠিক হলো? অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে অভ্রের দিকে। আদ্রিয়ান নিজের কাজে মন দিল, কারণ ও জানে অভ্র কি ভেবে বলেছে। অভ্র দাঁত কেলিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাবি ডাক শুনেই অনিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোল গোল চোখে একবার আদ্রিয়ান একবার অভ্রর দিকে তাকাচ্ছে। সেসবেই আদ্রিয়ানের মাথা ব্যথা নেই, ও নিজের মতো কাজ করেই যাচ্ছে। অনিমা কিছু বুঝতে না পেরে বিভ্রান্ত অবস্থাতে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি, আপনি? অভ্র একই ভঙ্গিতে হেসে বলল, আগে ভালোই ছিলাম, একটু আগে আপনাকে দেখে সেন্টি খেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আপনার সাথে কথা বলে আবার দ্বিগুণ ভালো হয়ে গেছি। নাইস টু মিট ইউ ভাবি। আবারও ভাবি ডাক শুনে অনিমা অবাক কণ্ঠে বলল, ভাবি? অভ্র হক চোখে এগিয়ে বলল, সরি, আসলে এমনিতে স্যার আমার বস হলেও মনে মনে আমি তাকে বড় ভাই মনে করি, তাই আপনাকে ভাবি বলে ফেলেছি। এখন থেকে ম্যাম বলবো। অনিমা অভ্রর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না, বোকার মতো শুধু তাকিয়ে রইল অভ্রর দিকে। অভ্র ওষুধের প্যাকেট তুলে আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, স্যার, বিয়েটা কবে করলেন? আদ্রিয়ান চুপচাপ নিজের কাজ করছে। অভ্র দ্রুত এসে ওষুধের প্যাকেটটি টেবিলে রেখে বলল, স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু কেঁদে দেব। আদ্রিয়ান বিরক্ত হয়ে অভ্রর দিকে তাকিয়ে বলল, শাট আপ অব্র, তুমি কি বাচ্চা? অভ্র মুখ কাঁচুমুচু করে দাঁড়িয়ে রইল। অনিমা এখনো বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে, কি বলছে এই ছেলেটা। অভ্রকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, দাঁড়িয়ে আছে কেন, বসো। অভ্র অসহায় কণ্ঠে আবারও বলল, স্যার বলুন না, কবে বিয়ে করলেন? আদ্রিয়ান ল্যাপটপে চোখ রেখেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, শি ইজ নট মাই ওয়াইফ অব্র। অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে। এতক্ষণে ওর বোধগম্য হলো যে অভ্রটা কি বলতে চেয়েছিল। অনিমার এখন কাশি উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। হুটহাট এসব ভেবে বসলো ছেলেটা। আদ্রিয়ানের কথা শুনে অভ্র নিজেও অবাক হয়েছে। কি বলছে ওর স্যার? বউ নয় তাহলে কি? এক শ্রেণীর সেলিব্রিটিদের মতো ওর স্যারও লিভ ইন করছে। কিন্তু আদ্রিয়ান তো এরকম ছেলে নয়। ও নিজের দেশের সংস্কৃতিকে, নিয়মকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। তথাকথিত আধুনিকতার নামে নিজের সংস্কৃতি, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার মতো ছেলে আদ্রিয়ান আবরার জোয়াহের নন। তাহলে তবুও নিজেকে সামনে নিয়ে অবাক কণ্ঠে বলল, ও আচ্ছা, বিয়ে এখনো হয়নি, তা কবে হচ্ছে স্যার? আদ্রিয়ান এবার সত্যি বিরক্ত হলো। এই ছেলেটা নিজে একাই সব বুঝে ফেলে, বাকি সব জাহান্নামে যাক, ওর মতও বলতেই থাকবে। আদ্রিয়ান বিরক্ত নিয়েই বলল, তোমাকে সবসময় 2 লাইন করে বুঝতে কে বলে অব্র? অভ্র মুখটা ছোট করে ফেললো, কারণ ও বুঝতে পেরে গেছে যে আজ আবার ও নিজে নিজে সবটা বুঝে নিয়েছে আর পুরোটাই ভুল বুঝেছে। তাই ইতস্তত করে বলে উঠল সে, না মানে তাহলে উনি? পরে বলছি, আপাতত
এইটুকু জেনে রাখো, ও এখন এখানেই থাকবে। অভ্র এখনও ব্যাপারটা বোঝেনি, তবে আদ্রিয়ান যখন বলেছে পরে বলবে, তখন পরের জন্যই অপেক্ষা করা উচিত তার। কিন্তু এখন কিছুটা মেলাতে পেরেছেও। এইসব ওষুধ আর মেয়েটাকেও দেখে অসুস্থ মনে হচ্ছে, তার মানে মেয়েটার জন্যই এসব করেছে। নিশ্চয়ই মেয়েটার কোনো বিপদ হয়েছিল আর স্যার ওর সাহায্য করছে। এতদিনে নিজের স্যারকে এতটুকু চিনেছে অভ্র। অভ্র হেসে বলল। তাহলে আমি এখন আসি স্যার। আদ্রিয়ান ল্যাপটপ বন্ধ করতে করতে বলল। ব্রেকফাস্ট করে তারপর যাবে। অভ্র ভালো করেই জানে যে এখন না করা মানে ফ্রিতে একটা রাম ধমক খাওয়া, তাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল। তুমি নিচে যেতে পারবে নাকি তোমার জন্য খাবার উপরে আনবো? অনিমা ভাবলো জ্বরটা তো এখন আগের মতো অত বেশি নেই, শুধু শুধু ওনাদের ঝামেলা না বেরিয়ে ড্রিজে যাওয়াই ভালো। এসব ভেবে অনিমা বলে উঠল। আমি নিচে গিয়ে খেতে পারবো। ওকে, চলো। বলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে ওকে ওঠালো। অনিমার হাত ধরে রেখেই নিচের ডাইনিং টেবিল অবধি নিয়ে গেল আদ্রিয়ান। অভ্র পেছন পেছন গেল। তিনজনকে খাবার সার্ভ করে দেওয়ার পর আদ্রিয়ান আর অভ্র টুকে রেখে কথা বলছে, আর অনিমা মাথা নিচু করে চুপচাপ খেয়েই যাচ্ছে। অনিমার জ্বর মুখে খেতে ইচ্ছে করছে না, তাই খুব অল্পই খেলো। আদ্রিয়ান খেয়াল করলেও জোর করলো না, কারণ ও জানে যে জ্বর মুখে এখন খাবার ভালো লাগবেই না। 12টার দিকে মধু মিশিয়ে 1 গ্লাস দুধ খাইয়ে দেবে। অনিমার খাওয়া শেষেতেই আদ্রিয়ান বলল। তুমি ওপরে গিয়ে রেস্ট করো, আমি আসছি। অনিমা মাথা নেড়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উপরে চলে গেল। অনিমা যেতেই আদ্রিয়ান অভ্রর দিকে তাকিয়ে দেখলো ও উৎসাহী চোখে তাকিয়ে আছে, হয়তো এটা শোনার অপেক্ষায় আছে যে মেয়েটা কে আর এখানে কি করে এলো। আদ্রিয়ান অভ্রর মনে কৌতূহল মেটাতে ওকে সবটা খুলে বলল গত 2 দিনের ঘটনা। সবটা শুনে অভ্র বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল অভ্র। কিন্তু স্যার, মেয়েটা যদি যাওয়ার জায়গা নাই থাকে তাহলে ওনাকে নিয়ে কি করবেন? মানে কোথায় পাঠাবেন? আদ্রিয়ান 2 হাতের আঙ্গুল একত্রিত করে থুতনিতে রেখে বলল। চিন্তার বিষয় এটা, তবে আপাতত যেভাবে চলছে চলুক না। আমার বাড়িটা তো ফাঁকাই থাকে, সমস্যা কোথায়? হ্যাঁ স্যার, কিন্তু যদি কোনোভাবে মিডিয়ায় লোকদের কানে এসব কথা যায় তাহলে ওরা তো তিলকে তাল, তার সাথে দুধ, চিনি সব মিলে পিঠা বানিয়ে পরিবেশন করে দেবে। আদ্রিয়ান একটু হাসলো অভ্রের কথায়। কথাটা খুব একটা ভুল বলেনি, তবুও বলল। ওদের কাজই এটা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। স্যার, আজকে আপনার রেকর্ডিং ছিল। মনে আছে আমার। আমি ডিরেক্টরের সাথে কথা বলে নেব। শুধু তাই নয়, আগামী 2 দিন অন্তত আমি বেরোতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। অভ্র বেশ অবাক হলো। আদ্রিয়ান কখনোই তার কাজের সাথে কম্প্রোমাইজ করে না। ওর কাছে ওর কাজটাই সবার আগে, কিন্তু সেখানে শুধু একটা মেয়ের জন্য মোটমাট 4টা দিন ঘরে বসে থাকবে, ভাবা যায় এগুলা? যদিও মেয়েটা দেখতে যথেষ্ট কিউট আর মিষ্টি, স্যারের সাথে যদি সেরকম কোনো সম্পর্ক তৈরি হয় তো মন্দ হবে না। এসব ভেবে নিজেকে সামলে নিয়ে মুচকি এসে অভ্র বলল। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আদ্রিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অভ্র। আদ্রিয়ানও সার্ভেন্টকে সবটাই গুছিয়ে নিতে বলে চলে গেল উপরে। দুপুর 12টা বাজে। আদ্রিয়ান একটা কাঁচের গ্লাসে দুধ আর মধুর মিশ্রণটা চামচ দিয়ে নাড়ছে, আর অনিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে গ্লাসটার দিকে। দেখলেই তো ওর গা কেমন গুলিয়ে উঠছে, খাবে কি করে, কিন্তু নাও করতে পারছে না। 2 দিনের পরিচয় সবে, এখনও আদ্রিয়ানকে ঠিক বুঝতে পারেনিও, তাই ফ্রি হতে পারছে না আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান গ্লাসটা অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল। হালকা গরম আছে, ঝটপট খেয়ে নাও। অনিমা করুণ দৃষ্টিতে দেখছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান সেটা দেখে চোখ ছোট ছোট করে অনিমার দিকে তাকিয়ে বলল। কি হলো, নাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্লাসটা হাতে নিল অনিমা। আদ্রিয়ানের দিকে তাকাতেই ও চোখের ইশারায় বলল, শেষ করো। এক প্রকার বাধ্য হয়ে চোখ খিচে বন্ধ করে নাক কুচকে দুধটা শেষ করলো অনিমা। শেষ করে আদ্রিয়ানের দিকে গ্লাসটা এগিয়ে দিল। আদ্রিয়ান গ্লাসটা রেখে অনিমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেলল। আদ্রিয়ানের দৃষ্টি অনিমাকে চিন্তায় ফেলে দিল, কারণ ওর দৃষ্টি অনিমার ঠোঁটের দিকে। আদ্রিয়ান অনিমার বেশ কাছে এসে বসলো। অনিমা একটু ঘাবড়ে গেল, বেশ অস্বস্তি হচ্ছে এখন, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ছেলেটা হুট করে এত কাছে কেন আসছে, কেন ভাই? আদ্রিয়ান অনিমার দিকে ঝুঁকতেই চোখ খিচে বন্ধ করে নিল। আদ্রিয়ানের নিঃশ্বাস অনিমার মুখে পড়তে ও চাদরটা আরো শক্ত করে খামচে ধরল। কিছুক্ষণ পর নিজের নাকের নিচে স্পর্শ পেতে চোখে চোখ খুলে ফেললো। সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান রুমাল দিয়ে ওর মুখ মুছে দিচ্ছে। অনিমা এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ানের কাজ শেষ হয়ে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল,